ঘোষণা করছি, তাদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ইতিপূর্বে যে ইভেন্টগুলোর নাম ঘোষণা করা হয়েছে বিজয়ীদের, তারাও প্রস্তুত থাকবেন। যেমন খুশি তেমন সাজো ইভেন্টে প্রথম হয়েছে রঞ্জিত। তিনি শহীদ মুক্তিযোদ্ধার পাগল প্রায় পিতাতে অভিনয় করেছেন। দ্বিতীয় হয়েছেন সাইমুম মুগ্ধ। তিনি 24 জুলাইয়ের মীর মুগ্ধ, আমাদের শহীদ, সেই শহীদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তৃতীয় হয়েছে শহীদ মুক্তিযোদ্ধার বৃদ্ধ মা সুপ্রিয়া। তাদেরকে পুরস্কার নেওয়ার জন্য, উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর যে রঞ্জিত তো নাই আছে, এ পর্যায়ে কথা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিয়া থানার সম্মানিত নায়েবে আমির গিয়াসউদ্দিন সরকার। কথা রাখছেন গিয়াসউদ্দিন সরকার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে সম্মানিত নায়েবে আমির ডাক্তার জাহাঙ্গীর ভাই এবং উপস্থিত এই স্টেজের অনেক গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিগণ এবং আমার সামনে যারা উপবিষ্ট আছেন তাদেরকে নিয়ে আমি আপনাদের প্রতি সালাম পৌঁছাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য দেওয়ার সময় নাই, কারণ হলো যে অনেকেই সারাদিন খেলায় অংশগ্রহণ করেছে, স্বাভাবিকভাবে তারা তাদের পুরস্কার নেওয়ার জন্য মনটা আঁকুপাকু করছে। শুধু এতটুকু বলবো যে বাংলাদেশে আমরা ভোট দিয়েছিলাম দুইটা, একটা হলো এমপি নির্বাচন অর্থাৎ সংসদ সদস্য নির্বাচনে, আরেকটা ভোট দিয়েছিলাম আমরা গণভোট, সেটা হলো যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে বাংলাদেশের সংবিধান সংস্কার করার জন্য। আমরা অত্যন্ত দুঃখের সাথে যেটা বলছি সেটা হলো যে আমাদের এদেশের সরকার যিনি এখন অবস্থান করছেন, ওনারা এই জুলাই সনদকে নিয়ে বাস্তবায়নের ব্যাপারে গড়িমসি করছে, অথচ তারা সংসদ সদস্য হয়েছেন। আমাদের ভোটে সংসদ সদস্য হয়েছেন, অথচ জুলাই সনদটা বাস্তবায়ন তারা করছেন না। অথচ আমরা সবাই যারা জুলাই সনদে ভোট দিয়েছি, সংসদ সদস্য হওয়ার জন্য ভোট দিয়েছি। এখন আমরা আকুল আবেদন করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যিনি এই বাংলাদেশের সরকার, এই সরকারকে আমরা আবেদন করব এবং জোর গলায় বলবো যে তারা যেন এই জুলাই সনদকে বাস্তবায়ন করে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে। আমি এই বলি, আর আমরা যারা বাংলাদেশের জনগণ আমরা সোচ্চার থাকবো এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং আমরা পুরস্কার নেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। কথা রাখছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী 29 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা এবং এখন পুরস্কার প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, জামাত নেতৃবৃন্দ এবং উপস্থিত বোনেরা এবং ভাইয়েরা। বোনদের আমি বিশেষভাবে সম্বোধন করছি এজন্য যে এই রাতের বেলা বোনেরাও অনেক উপস্থিত আছেন এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করার জন্য। আসলে সারাদিন খেলাধুলা হয়েছে, আর পুরস্কারের জন্য সকলেই আগ্রহী। এখন কি বেশি কথা বলা ঠিক হবে? হবে না? হবে না? শুনবেন 5-7 মিনিট? আচ্ছা, যদি 5-7 মিনিট শোনেন তাহলে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে 71 সালে যে স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল, সেই স্বাধীনতা যুদ্ধের জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। অনেক ভাই বোন জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, আমাদের মা বোনের ইজ্জত সম্ভ্রমহানি করেছেন। কিন্তু এই স্বাধীনতা যুদ্ধের বিষয়টা কি ছিল, কি কারণে স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল? স্বাধীনতাটা যুদ্ধ হয়েছিল যে তখন পাকিস্তানের দুইটা অংশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী, আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম বেশি, জনগোষ্ঠী কিন্তু বেশি ছিলাম, 7 কোটি, আর ওরা ছিল 5 কোটি।
আমরা বেশি ছিলাম, কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে তারা বঞ্চনা, বিভিন্নভাবে তারা আমাদেরকে করেছে, মানে বৈষম্য করেছিল। তারা বৈষম্য করেছিল, বৈষম্যের কারণে কিন্তু আমরা যুদ্ধ করেছিলাম। আসলে বৈষম্য কিন্তু 71 সালে শুরু হয় নাই, 47 সালে শুরু হয় না, 47 সালে আগে থেকে বৈষম্য শুরু হয়েছে। কারণ এই পাক ভারত উপমহাদেশের রাজধানী ছিল কলকাতা। কলকাতা কেন্দ্রিক ডেভেলপমেন্ট হয়েছে, কলকাতা কেন্দ্রিক উন্নয়ন হয়েছে। আবার 47 সালে যখন পাকিস্তান স্বাধীন হয়, তখন এই পূর্ব পাকিস্তান অংশে খুবই কম শিল্প কলকারখানা ছিল, 2-4টা হাতে মাত্র ছিল আর কি। এই কারণে আগে থেকে একটা ডিসপ্যারিটি ছিল, বৈষম্য ছিল। কিন্তু আমি যদি চিন্তা করি এই 47 সাল থেকে 71 সাল পর্যন্ত, তারপর যে ডেভেলপমেন্টটা পূর্ব পাকিস্তানে হয়েছিল, এটা কিন্তু কম না। আপনি রাজশাহীর কথা চিন্তা করেন, রাজশাহীতে প্রথম আপনার ওইদিকে পুলিশ একাডেমি, তারপরে ক্যাডেট কলেজ, তারপরে এদিকে আপনি কাটাখালীতে চলে আসেন, জুট মিল, সুগার মিল, বিদ্যুৎ স্টেশন, তারপরে বিশাল হর্টিকালচার, সেরিকালচার, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে হলো রুয়েট, তখন তো ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। তারপর তার সামনে হচ্ছে আপনার শিল্প গবেষণা ইনস্টিটিউট। এরপর কিছু তো যাওয়ার পর দেখেন বিশাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরে নিউ ডিগ্রি কলেজ, তারপরে টিটি কলেজ, তারপরে মহিলা কলেজ, শাহ মখদুম কলেজ থেকে শুরু করে যত শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য যে সমস্ত ডেভেলপমেন্ট, এটা কিন্তু কম না। আসলে বঞ্চনা ছিল, এটা ঠিক আছে, বৈষম্য ছিল, এটাও ঠিক আছে, কিন্তু এই বৈষম্যর যে স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল, এর পিছনে রাজনীতিতে কাজ করছে। সেটা আঞ্চলিক রাজনীতি, আধিপত্যবাদ রাজনীতি। ভারত কখনোই 1947 সালে পাকিস্তান স্বাধীনের আরেকটা দেশ হবে কখনো চায়নি। তারা চেয়েছিল যে ব্রিটিশরা পালিয়ে যাবে, ব্রিটিশ মুক্ত একটা সম্পূর্ণ ইন্ডিয়া হবে, একটা ভারত হবে, অবিভক্ত ভারত, এবং সেখানে এই হিন্দু শাসিত একটা সরকার হবে। এই জন্য তারা কখনো মানে গ্রহণ করতে পারে না। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে। 1965 সালে যুদ্ধ হয়েছে আবার, এবং সেই যুদ্ধে পাকিস্তানের যে সহ্য বুদ্ধি, সেটা ভারত দেখতে পেয়েছে। এই জন্য তারা মনে করেছে যে দুই দিক থেকে যদি পাকিস্তানের দুই অংশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, একসাথে যদি ভারতের উপর হামলা করে বা তারা যদি যুদ্ধ করে, তাহলে ভারতের জন্য কঠিন হবে। এই জন্য তারা এটা মনে করেছিল যে ইসলামের নামে বা ধর্মের নামে যেটা দেশ হয়েছে, এটাকে ভাগ করে আলাদা করতে হবে। আমাদের স্বার্থ ছিল, এটা ঠিক আছে, কিন্তু আমাদের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থটা বেশি ছিল। তো যাই হোক, যে উদ্দেশ্যে আমরা স্বাধীন করলাম, এত রক্ত, জীবন দেয়া, সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। আমরা গণতান্ত্রিক, আমরা মুখের কথা বলতে পারবো, আমরা স্বাধীনভাবে চলতে পারবো, দেশটা হবে সুখী সমৃদ্ধ, জিনিসপত্র দাম কমবে। তারা বলেছিল পূর্ব পাকিস্তানের কাগজ তৈরি হয়, আবার পাকিস্তানে করাচি হয়ে আবার ফেরত আসে, এই জন্য 2 টাকার কাগজের দাম হয় কত, 2 আনা কাগজের দাম হয় 10 আনা। বাংলাদেশের চিনি, পূর্ব পাকিস্তানের চিনির উৎপাদন হয়, সে চিনি আবার পাকিস্তানে ঘুরে আসে, 2 আনা চিনির দাম হয় 10 আনা। এভাবে বিভিন্নভাবে আমাদেরকে তারা কি করেছিল, আমাদেরকে ধোঁকা দিয়েছিল। ভালো, তাহলে স্বাধীনতার পরে তোমাদের জিনিসপত্র দাম কমার কথা ছিল, এই দেশে মানুষ স্বাধীনভাবে কথা বলার কথা ছিল, দেশে উন্নতি হওয়ার কথা ছিল। কিন্তু 72 থেকে 75 কি দেখেছেন আপনারা? এদেশে কোনো গণতন্ত্র ছিল? সকল দলকে বিলুপ্ত করে একটা দলে পরিণত করছে, সেটার নাম কি ছিল? বাকশাল। যত পত্র পত্রিকা ছিল সবগুলোকে বিলুপ্ত করে 4টে মাত্র পত্রিকা সরকারের অধীনে নেওয়া হয়। সকল কলকারখানাকে তারা জাতীয়করণের নামে তাদের চালা চামড়ার হাতে তুলে দেয়, এবং শিল্প কলকারখানা সব ধ্বংস হয়ে যায়। এই জন্য আপনার 70 সালে বা স্বাধীনতার যুদ্ধের আগে যে চালের দাম ছিল 2 আনা, আমার ঠিক মনে নাই, আপনারা তো বলতে পারেন চালের দাম কত ছিল কেজি? 6 আনা ছিল। সে চালের দাম হয়ে গেল 1.5 টাকা, 2 টাকা, 5 টাকা। পরে তো আবার যখন দুর্ভিক্ষ হলো 10 টাকা, 12 টাকা হয়ে গেল। যে লবণ ছিল আপনার আদানা, সেই লবণের দাম হয়ে গেল আপনার 25 টাকা। তাহলে দেশের উন্নতি হলো? আমি ওই সময় অঙ্কে আমার একটু মনে আছে যে অঙ্কতে লেখা ছিল যে পাকিস্তানের টাকার মান ডলারে হচ্ছে 7 টাকা। মানে এরকম একটা অঙ্ক ছিল যে 7 টাকা ডলার হলে যদি $1 হয়, তাহলে এত টাকাতে কত ডলার হবে? তাহলে 7 টাকা ছিল ডলার দাম। এখন ডলার দাম কত? 125 পাবেন না, তারও বেশি।
তাহলে আমাদের উন্নতির যে কথাটা বলা হচ্ছে সে আসলে কিন্তু আমরা উন্নতি করতে পারি না, এবং সে কারণে দেশের মানুষ কি করেছে, সিদ্ধান্ত নিয়েছে 75 সালে। এরপরে বারবার আপনার শাসক বদল হয়েছে, শাসক বদল হলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে গণতন্ত্র এটা আসে নাই। এই জন্য 24শে জুলাই, যেটা 5ই আগস্ট আমরা 36শে জুলাই বলছি, সেখানে আবার একটা বিপ্লব হয়। বিপ্লবের মাধ্যমে আশা করা গেছিল দেশে আবার মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, দেশে একটা সংস্কার হবে, স্বৈরাচার মুক্ত দেশ হবে। আমরা 70% মানুষ হ্যাঁ ভোটে রায় দিয়েছি সংশোধনের জন্য, সংস্কারের জন্য। এখন যারা বলছে অনেক কিছু সংবিধানে নাই, আর ভাই সংবিধান যদি মানেন তাহলে তো আপনাদের অস্তিত্বই থাকে না। আপনারা আপনাদের পার্লামেন্টে বা আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওখানে একটা লাইলার একটা ক্যালিগ্রাফি দিয়েছেন, কিন্তু সংবিধানে আছে ওখানে বঙ্গবন্ধুর ছবি থাকবে। যে দলই ক্ষমতা আসুক না কোনো, সকল সরকারি অফিস আদালতে বঙ্গবন্ধুর ছবি বাংলাদেশ সংবিধানে লেখা আছে। তা আপনি তো এই ছবিটা তো এখন দিচ্ছেন না, এটা সংবিধান মানা হচ্ছে না, অমান্য করা হচ্ছে না। এভাবে অনেক বিষয় আমি বলতে এখন সময় লাগবে। এই জন্য আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হলো, সংবিধানের দোহাই তুলে তারা মানুষের আকাঙ্ক্ষাকে কি করছেন, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। মানুষের আশা আকাঙ্ক্ষাকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। এই জন্য আপনার প্রস্তুত থাকেন, এমনও হইতে পারে এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আবার রাস্তা নামা রাখতে পারে। আপনার 5ই আগস্ট দেশের ছাত্র জনতা, যুবকেরা বুকের তাজা রক্ত দিয়ে কেনা এই যে সংস্কার, রক্ত দিয়ে কেনা যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, সেটা যদি ভুলণ্ঠিত হয়, সেটা যদি বাস্তবায়ন না হয়, জনগণ আবার রাস্তা নামবে। সম্মানিত ভাই বোনেরা, আসলে দেশকে যদি শোষণমুক্ত করতে হয়, দেশকে যদি আপনার দুর্নীতিমুক্ত করতে হয়, দেশকে যদি সুখী সমৃদ্ধ করতে হতে হয়, তাহলে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া আসলে কোনো বিকল্প নাই। একমাত্র ইসলামী মানুষের কি বৈষম্য দূর করতে পারে, ইনসাফ কায়েম করতে পারে। ইসলামী একমাত্র মানুষের সুখ এবং সমৃদ্ধি নিশ্চয়তা দিতে পারে। আসুন, এই জন্য আপনার ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কোনো বিকল্প নাই, এবং তার পতাকা দলের সমবেত আমরা কাজ করি। আপনারা সারাদিন খেলাধুলা করেছেন, খেলাধুলা করাটা আসলে শরীরের জন্য খুবই উপকারী। শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, কাজকর্মে কি বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, মনোযোগ বাড়বে। এই জন্য খেলাধুলা আমাদের করা দরকার। যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমরা মোবারকবাদ জানাই, আর যারা অংশগ্রহণ করে যারা পুরস্কার পাননি তাদের ডাবল মোবারকবাদ, কারণ আপনারা অংশগ্রহণ করেছেন। আসলে প্রতিযোগিতা অংশগ্রহণের বড় কথা, এবং আগামীতে আপনারা বিজয় হবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। এবং যারা এই আয়োজন করেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী 29 নম্বর ওয়ার্ডের যারা দায়িত্বশীল, সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলে সুখ সমৃদ্ধি কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ। এতক্ষণ আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা রাখলেন সাবেক এমপি পদপ্রার্থী রাজশাহী 2 আসন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ভাই। তেনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কথা রেখে এবং